আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মাঝখানে পেরিয়ে গেছে 2 দিন। কুড়ির অবস্থা আশঙ্কাজনক থেকে মোটামুটি ভালোর দিকে আসলেও মুখের এক পাশটা পুরোটা থেতলে গিয়েছে। ধরতে গেলে মুখের উপরিভাগ অংশটা অ্যাসিড নিক্ষেপ করলে যেমনটা ঝলসে যায় ঠিক তেমন। কালকে রাতে একটু জ্ঞান ফিরলেও পরবর্তীতে আবার অচেতন হয়ে পড়ে। একই সাথে দুটো দুর্ঘটনা তার শরীরের যেমন ক্ষতি করেছে ঠিক তেমনই মানসিকভাবেও করে দিয়েছে ভঙ্গুর। ডাক্তার শারমিন সুলতানার সার্বক্ষণিক পর্যবেক্ষণে কুড়ির চিকিৎসায় কোনো ত্রুটি রাখছে না সানজিদ। অপরদিকে পদ্মলতা নিয়ম করে সকালবেলা 2 বেলা করে সখীর কাছে ছুটে আসছে। একটা জীবনে পরপর প্রিয় মানুষদের সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা পদ্মকে ভেতর থেকে গুঁড়িয়ে দিচ্ছে বারে বারে। এর শেষ কোথায় বুঝতে পারে না সে। বিধুবালা দেবী এবং কমল দাস কাল সন্ধ্যায় এসে পৌঁছেছেন কুড়ির কাছে। এই 2 দিন তাদের জীবনে নেমেছিল জলোচ্ছ্বাস। এক একটা নির্ঘুম রাত কাটিয়ে হন্য হয়ে খুঁজেছে মেয়েকে। বিধুবালা দেবী মেয়ের এই অবস্থা দেখা মাত্রই চেতনা হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘদিনের শোক মানুষকে পাথর করে তুললেও হঠাৎ শোক মানুষকে করে তোলে বিধ্বস্ত বিমূর্ত। অবশেষে সানজিদের মাধ্যমে তাদের নিয়ে আসা হয় মেয়ের কাছে। অপেক্ষা শুধুমাত্র মেয়ের জ্ঞান ফেরা। সকালের নাস্তা রেডি করে পদ্ম তৈরি হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। সানজিদ সকাল 7টার সময় চলে গিয়েছে নিজ কর্মক্ষেত্রে। এই কটা দিন যেন সানজিদের ওপর দিয়ে তুফান যাচ্ছে। একদিকে বাড়ি, সাথে বউ, অন্যদিকে হাসপাতালে, সাথে কুড়ির চিকিৎসা, সব একা হাতে সামলাতে হচ্ছে তাকে। পদ্ম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যেন শেষ করতে না পারে না স্বামীর জন্য। লোকটা এতটা নিখুঁত মনের তা ভাবতেই পদ্মর আনমনে মুখ ফুটে সুখের হাসি। সে সত্যিই সুখী। তৈরি হওয়া শেষ, এখন শুধু জয়নাল চাচাকে ডাক দেওয়া বাকি। ঘর হতে বের হবে ঠিক এই সময় সে মুখোমুখি হয় তার শাশুড়িমা এবং লিজার সাথে। মিসেস অর্পা চৌধুরী 2 দিন আগে যখন পদ্মকে প্রথম দেখেছিলেন সেই দিন থেকে নবগ্রামে ঘটা অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ নিয়ে প্রশ্নবিদ্ধ করেই চলেছে তাকে। চোখে মুখে পদ্মর প্রতি তার অদম্য রাগের পাহাড়, যেন সহ্য করাটাও কঠিন। পদ্ম চুপচাপ তার করা সব উক্তি অপমান সহ্য করে নিয়েছে, না জানিয়েছে সানজিদকে না রাহনুমা চৌধুরীকে। এই সেই গেয় মেয়েটা যে সানজিদকে রূপের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে। অর্পা চৌধুরীর কটূক্তিমূলক কথায় লিজা বাঁকা হেসে পদ্মর আগাগোড়া পরখ করে। ফুপিমণি, ইউ নো, এসব 3rd ক্লাস মেয়েরা এসবে খুব এক্সপার্ট হয়। পদ্ম নীরবে সবটা চোখ বুজে শুনে নেয়। কোনো প্রত্যুত্তর করার রুচি তার আসে না। অর্পা চৌধুরী রায়হান চৌধুরীর দুজনের সাথে সাক্ষাৎ হওয়ার পর থেকেই পদ্ম বুঝে গিয়েছিল যে মানুষগুলো তাকে পছন্দ করে না, ঘৃণার দৃষ্টিতে তাকায়, তাদের সাথে একই ছাদে বসবাস করাটা কঠিন হয়ে যাবে। কিন্তু হাজার হোক শ্বশুর শাশুড়ি বলে তাদের প্রতি যথাযথ সম্মান সে সবসময় রাখার চেষ্টা করছে। পদ্ম মাথা নিচু করে নরম কণ্ঠে অর্পা চৌধুরীর উদ্দেশ্যে বলে, আমি একটু দরকারে বাইরে যাচ্ছি, দয়া করে আমাকে যেতে দিন। অর্পা চৌধুরী সে কথা কানে না নিয়ে আরও পথ অবরোধ করে দাঁড়ায় পদ্মর সামনে, সাথে লিজাও যুক্ত হয়। বাহ, নতুন বইয়ের দেখে অনেক তাড়া। বাইরে কি নতুন কাউকে রূপের জালে ফাঁসাতে যাচ্ছ নাকি? সানজিদকে দিয়ে বুঝি পোষাচ্ছে না তোমার? লিজার নিম্নমানের রুচিহীন কথায় পদ্ম বারুদের ন্যায় জ্বলে ওঠে। এতক্ষণ চুপচাপ থাকলেও তার চরিত্র এবং সানজিদকে টানায় ক্ষেপে ওঠে, শক্ত কণ্ঠে বলে, মুখ সামলে কথা বলবেন একদম। আপনাদের মতো চরিত্র আমার গায়ে লাগাতে আসবেন না, আর খবরদার আমার স্বামীর নাম মুখে আনবেন না আপনি। পদ্মর আচানক এমন তেজি রূপ দেখে অর্পা চৌধুরী ও লিজা বেশ ঘাবড়ে যায়। বিশেষ করে অর্পা চৌধুরী আজ 2 দিন হলো যত কথা শুনিয়ে এসেছে তার একটা কথারও জবাব দেয়নি পদ্মলতা, বরং মাথা নিচু করে সবটা গিলে নিয়েছে। সেই মেয়ের হঠাৎ এমন তেজি রূপ তাকে বেশ খানিকটা অবাক করে তোলে। লিজা চিৎকার দিয়ে বলে ওঠে, ফুপিমণি, এই বেয়াদবটার সাহস হয় কি করে তোমার বাসায় থেকে আমাকে অপমান করার? অর্পা চৌধুরী লিজাকে থামানোর চেষ্টা করে, পদ্মর দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। ভুলে যেও না সানজিদ তোমার স্বামী বলে এই বাড়ির মাথা কিনে নিয়েছো। তোমাকে ছুঁড়ে ফেলতে কিন্তু আমার 1 সেকেন্ডও লাগবে না। অর্পা চৌধুরী ও লিজার হনহনিয়ে চলে যাওয়া দেখে পদ্ম দীর্ঘশ্বাস ফেলে। এ বাড়িতে থাকাটা দিন দিন তার জন্য কঠিন হয়ে যাচ্ছে লিজা নামের মেয়েটি আসার কারণে। জানে না সামনে কত কি পোহাতে হবে, তবুও সে এখনই সানজিদকে কিছু জানাবে না এসব বিষয়। তার ঘাড়ে এখন অনেক চাপ। নিজে যতটুকু পারবে এসব নিয়েই মানিয়ে চলার চেষ্টা করবে। দুপুর 2টো বাজছে প্রায়। লাঞ্চ ব্রেকে সানজিদ এসেছে কুড়ির হাসপাতালে দেখা করতে। ডাক্তার শারমিন সুলতানা থেকে বিস্তারিত আপডেট নিয়ে কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায় সে। পদ্মা সবেমাত্র বিধুবালাকে জোর করে কিছু মুখে দিয়ে টিফিন বাক্স ব্যাগে তুলেছে। আজকে বাসায় ফিরতে বেশ দেরি হয়ে গেল। ওদিকে রাহনুমা চৌধুরী হয়তো তার জন্য দুপুরের খাবার নিয়ে অপেক্ষা করছে। সানজিদকে দেখা মাত্রই বিধুবালা দেবী দৌড়ে কাছে গিয়ে বলে, বাবা গো, আমার মেয়েটার কি অবস্থা দেখলে?
আমার কোরিয়ার কতদিন এভাবে বিছানায় পড়ে থাকবো গো বাবা। আমি মা হয়ে যে আর সইতে পারছি না বাবা। পদ্ম এগিয়ে এসে বিধুবালাকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করে। সানজিৎ শীতল কণ্ঠে বলে, এভাবে ভেঙে পড়ার কিচ্ছু হয়নি, প্লিজ আপনি কাঁদবেন না। আজকের মধ্যে আশা করছি ওর জ্ঞান ফিরে আসবে, সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে। বিধুবালা দেবী দুহাত জোর করে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ভগবান তোমার মঙ্গল করুক বাবা। তুমি আমার মেয়ের জন্য যা করলে, আমার নিজের পেটের ছাওয়ালও তো তা করতো নে। তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। সানজিৎ আলতো হেসে বলে, আমি চাই না আমার জন্য কেউ ঋণী হয়ে থাকুক। একজন মায়ের কোলে সন্তানকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি আমরা, আর এটাই আমাদের কাজ। আপনি নিশ্চিন্তে থাকুন, এটাই আমি চাই। অভিক অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে তার স্যারকে। এই মানুষটা এত ভালো করে কথাও বলতে পারে, এত নরম সুরে যেন কোনো অকামের সে ও বোঝে না, অথচ যাকে ধরে তার হাত পা লুলা না করে ছাড়ে না। তবে যত যাই হোক, মানুষ হিসেবে সে 100-তে 100। সানজিৎ কুড়ির বেডে গিয়ে স্যালাইন সহ হাতের পালস রেট চেক করে দেখে। নার্সকে ঠিকমতো দেখাশোনার কথা বুঝিয়ে দিয়ে পদ্মকে নিয়ে বের হয়ে যায়। দুপুরে খেয়েছো বৌরানী? আপনি? সানজিৎ থমকে দাঁড়িয়ে পদ্মর দিকে মনোযোগ দেয়। এক মুহূর্তের নরম কণ্ঠ মিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? পদ্মর সাজাপ্রাপ্ত আসামি ন্যায় মাথা তুলে বলে, কই না তো, এমনি কুড়ির জন্য চিন্তা হচ্ছিল তাই। সানজিৎ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, আমার চোখে চোখ রেখে বলো। পদ্ম সানজিদের জেরাতে বেশ নাজুক হয়ে পড়ে। এ লোকের হাতে ধরা পড়লে সবকিছু টেনে বের করবে, কি হয়েছে না হয়েছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে হাসি টেনে বলে, আপনি শুধু শুধু চিন্তা করছেন, সত্যি কিছু হয়নি। সানজিৎ এক পলক ঘড়ির দিকে চেয়ে বলে, ঠিক আছে, তুমি বাসায় চলে যাও, গাড়ি এসে গেছে, রাতে কথা হচ্ছে। পদ্ম আপাতত সময়ের জন্য নিস্তার পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। রাতেও কোনো একভাবে ম্যানেজ করে নিবে সে। আগে বাসায় তো যাওয়া যাক। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। পদ্মলতা বেলকনিতে আপন মনে হাওয়া খেয়ে যাচ্ছে। দৃষ্টি তার তারায় ভরে ওঠা আকাশটায়। কি সুন্দর লাগছে দেখতে। মৃদু হাওয়ায় শাড়ির আঁচল দুলছে, সাথে লম্বা চুলগুলো। সানজিৎ রুমে এসেছে কিছুক্ষণ হলো, কিন্তু তার বউরানী এমন ধ্যানে মগ্ন যে তার উপস্থিতি এখনও সে বুঝে উঠতে পারেনি। সানজিৎ নেভি কালারের শার্টের হাতা গুটাতে গুটাতে ধীর পায়ে এগিয়ে যায় পদ্মর কাছে। আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরে চুলের মাঝে মুখ ডুবায়। শুষে নেয় তার বউরানীর চুলের সুবাসিত ঘ্রাণ। পদ্ম হঠাৎ ছোঁয়াতে আগের মতো আর ভয় পায় না। এতদিনে তার প্রিয় মানুষটার শরীরের ঘ্রাণে সে অভ্যস্ত হয়ে গেছে। সানজিদের ছোঁয়াতে সে নিজের জন্য খুঁজে নেয় উষ্ণতা। শক্ত হাত জোড়ার ওপর হাত রাখে তার নরম হাত জোড়া। কখন এলেন আপনি? সেটাই তো আমাদের প্রশ্ন। পদ্ম ঘাড় ঘুরিয়ে সানজিদের পানে চেয়ে বলে। মানে? সানজিদ পদ্মকে কাছে টেনে বলে, এত কি ভাবছো? পদ্ম নিজেকে স্বাভাবিক রেখে বলে, এই এই এক কথা আপনি আর কতবার জিজ্ঞেস করবেন? 1000 বার। পদ্ম সানজিদের শার্টের বোতাম খুলে দিতে দিতে বলে, অনেক জিজ্ঞেস করেছেন, এখন যান ফ্রেশ হয়ে নিন। আগে বলবে তারপরে। পদ্ম কিঞ্চিত রাগ ফুটিয়ে বলে, খিদে লেগেছে অনেক আমার, আর কত অপেক্ষা করব। ব্যাস, সানজিদের জেরার সমাপ্তি ঘটে যায় এখানেই। এক পলক পদ্মর দিকে তাকিয়ে বলে, ভালো চালাক হয়ে যাচ্ছ দিন দিন। খাবার বারও, আসছি আমি। পদ্ম ঠোঁট চাপিয়ে মৃদু হাসে। অতঃপর সানজিদের শার্টটা হাতে নিয়ে চলে যায় নিজের কাজে। পদ্মর সমস্ত দুর্বলতায় একমাত্র সানজিদকে হার মানতে যেন বাধ্য করে। আর সানজিদ এই এক জায়গাতেই এসে আটকে যায়, নিজের সত্তা ভুলে। কুড়ির জ্ঞান ফিরেছে ভোর 4টার দিকে। জ্ঞান ফেরার সাথে সাথেই অভিক সানজিদকে ইনফর্ম করেছে। ভোরের আলো ফুটতে না ফুটতে সানজিদ ছুটেছে হাসপাতালের উদ্দেশ্যে। পদ্ম তাড়াহুড়া করে নাস্তা তৈরি করছে। কুড়ির জ্ঞান ফিরেছে শুনে সে আর স্থির থাকতে পারছে না। মনে হচ্ছে এক্ষুনি ছুটে যেতে পারলে বাঁচে। রাহনুমা চৌধুরীকে নাস্তা দিয়েই সে ছুটে যাবে হাসপাতালে। লিজা ডাইনিংয়ে বসে পদ্মলতাকে কিচেনে কাজ করতে দেখে বাঁকা হাসে। দুদিনের সংসারে মেয়ের ব্যস্ততা দেখো। করো করো, মন দিয়ে সংসার করো। একটু পরে এই সংসার তোমাকে বিষাদের ছোঁয়া দিবে। লিজা মনে মনে কথাগুলো বলে। ফোনে কারো নাম্বার ডায়াল করে। ইউ আর রেডি? ফোনের অপর পাশ থেকে সন্তুষ্টিমূলক বাণী শুনে সে গুনগুনিয়ে গাইতে গাইতে চলে যায়। মিনতিকে দিয়ে অর্পা চৌধুরীর নাস্তা উপরে পাঠিয়ে দিয়ে পদ্ম রাহনুমা চৌধুরীর ঘরে চলে যায়। বৃদ্ধার ইদানিং হাঁটুর ব্যথাটা বেড়ে যাওয়ার কারণে পদ্ম তার ঘরেই খাবার খাইয়ে আসেন। এত কিছুর পরেও পদ্ম নূরজাহানের শেখানো প্রতিটি কথা সঠিকভাবে পালন করার চেষ্টায় মত্ত আছেন। সব কাজ শেষে দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় পদ্মলতা। দরজার নবে হাত লাগাতেই দেখে দরজা খোলা। অবাক হয়ে আশেপাশে তাকায়।
নিচে যাওয়ার সময় তো দরজা লাগিয়েই গিয়েছিল, তাহলে দরজা খোলা কেন? পদ্মা এখন কিছু ভাবতে পারে না। তড়িঘড়ি করে সে ঘরে ঢুকে কাবার্ড থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে ছোটে। কিছুক্ষণ পর শাড়ি পাল্টিয়ে বের হতে অস্ফুট স্বরে চিৎকার দিয়ে ওঠে, রিল্যাক্স বেবি, ডোন্ট সাউন্ড। পদ্ম আতঙ্কিত চোখে বলে ওঠে, আপনি কে? এখানে কি করছেন আপনি? সামনে দাঁড়ানো লিজার বন্ধু নোমান পদ্মর দিকে বিশ্রী নজরে তাকিয়ে বলে, দরজা আটকে তারপর বলি আমি কে। পদ্মর সারা শরীর ঘেমে একাকার। এখন সে দরজা খোলার কারণটা বুঝতে পারছে। তার মানে সবকিছু আগে থেকে ঠিক করা। কম্পিত স্বরে বলে, ভালোই ভালোই, বেরিয়ে যান বলছি। আমার স্বামী যদি জানতে পারে আপনার এই অসভ্যতামির জন্য, সে আপনাকে পিষে ফেলতে দুবার ভাববে না। নোমান পদ্মর কথা কানে না তুলে বিদ্রুপের হাসি হেসে বলে, সিরিয়াসলি? ও নো, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। প্লিজ কাম টু মি বেবি, আমার ভয়টা দূর করে দাও। পদ্ম দরজার দিকে এগিয়ে যেতে নিলে নোমান শক্ত হাত ধরে ফেলে। আকস্মিকভাবে টান পড়তেই শাড়ির আঁচল ছিঁড়ে দুভাগ হয়ে যায় পদ্মর। জয়নাল পদ্মকে তাড়া দিতে এসে এরকম অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখে পড়ে। মেয়ের সমতুল্য পদ্মকে এমন হেনস্থা হতে দেখে রাধে তার হাত পা কাঁপতে থাকে। পকেট থেকে তাড়াতাড়ি ফোন বের করে কল বসায় সানজিদকে। ঝড়ের পর মুহূর্তে যেমন আকাশে ধেয়ে আসে কালো মেঘের ছায়া, চারদিকটা অন্ধকারে ছেয়ে যায়, তেমন চৌধুরী বাড়িতেও সৃষ্টি হয়েছে থমথমে অবস্থা। রায়হান চৌধুরীর মিসেস অর্পা চৌধুরী হলরুমে বসে বিচার বসিয়েছেন পদ্মলতার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। লিজার অতি সুকৌশলীয় অভিনয়ে তারা নোমানের দোষ ঢেকে পদ্মলতার দিকে আঙুল তুলছেন সুনিপুণভাবে। অপরদিকে পদ্ম রাহনুমা চৌধুরীকে জড়িয়ে ধরে একপাশে দাঁড়িয়ে আছে, হজম করে যাচ্ছে তাকে উদ্দেশ্য করে বলা সব নোংরামি কথাবার্তা। জয়নাল নিজের চোখে দেখা দৃশ্যকে বারবারে তুলে ধরলেও সেটা গ্রাহ্যই হচ্ছে না এদের কাছে, বরং লিজার ভুল বোঝানোটাকে সত্য হিসেবে মনোনীত করতে ব্যস্ত। আমি আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্র উদ্দেশ্য দুটোই এক। বড়লোক ছেলেদের প্রতি এদের কাজ করে তীব্র আকর্ষণ, কিন্তু তোমার অতি ধুনোধর ছেলের চোখে তো তা পড়ছে না। সে সুন্দরী বউয়ে মত্ত হয়ে পড়েছে। ছি ছি ছি, আমার ভাবতেই খারাপ লাগছে। লিজার ফ্রেন্ডকেও ছাড় দিল না এই মেয়ে। অর্পা চৌধুরীর তাচ্ছিল্য মিশ্রিত কথায় পদ্ম নীরবে চোখের জল ফেলে। রাহনুমা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে বোঝায় এসব কিছু মিথ্যে। অপরদিকে লিজা নিজের উদ্দেশ্য যথাযথভাবে পূরণ করতে পেরে বিজয়ীর স্বাদ নিচ্ছে। মিস্টার সাফওয়ান সানজিদ চৌধুরী, বউ নিয়ে খুব অহংকারে মেতেছিলে। বউ বউ বলে আমার গায়ে আগুনের শিখা জ্বালিয়ে দিয়েছিলে। দেখো এখন তোমার বউয়ের কি হাল করেছি। ইস, আর একটু খেলা জমতো যদি না এই ছোট লোকের বাচ্চা জয়নাল না হাজির হতো। তবুও যতটুকু হয়েছে এটা নিয়ে সুন্দর একটা সিনেমা তৈরি করে দেব। আমার সাথে পাঙ্গা নিতে আসো। হ্যাঁ, অহংকারে নিমজ্জিত প্রতিটি কথা লিজা মনে মনে আওড়িয়ে বাঁকা হাসে। সানজিদ আসার পর যে ক্লাইম্যাক্সটা হবে সেটা দেখতে যেন তার তর সইছে না। তোমরা ভুল করছো, চরম ভুল করছো বৌমা। নির্দোষ একটা মেয়েকে চরিত্রহীন প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো। আমার ভাবতেও কষ্ট হচ্ছে সত্যের কোনো যাচাই বাছাই না করে একপাক্ষিক বিচার করছো। অর্পা চৌধুরী ক্রোধ মেশানো কণ্ঠে শাশুড়ির পানে চেয়ে বলে, আপনি চোখ থাকতে অন্ধ হলে আমরা চোখ ফুটাবো কিভাবে? স্পষ্টই সবকিছু দৃশ্যমান। যে মেয়ে অন্য একটা পুরুষকে নিজের স্বামীর ঘরে নিয়ে যেতে পারে তার পক্ষে আমাদের সুখ্যাতি গাইতে বলছেন? সরি টু সে, আমি বা আপনার ছেলে কেউ সেটা পারবো না। লিজা নোমানকে কনুই দিয়ে হালকা ছোঁয়া মারতে নোমান তার অভিনয় শুরু করে। প্লিজ আন্টি, আমাকে ক্ষমা করবেন। আমার জন্য আজকে এই সব সহ্য করতে হচ্ছে আপনাদের। আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি ওনার মতো এত নোংরা চিন্তাভাবনা ছিল। উনি আমাকে ঘরে ডাকার সময় ভেবেছিলাম হয়তো কোনো প্রয়োজনে ডাকছে, বাট জয়নাল হাতের মুঠো পাকিয়ে এমন মিথ্যা বানোয়াট কথা হজম করে নিচ্ছে শুধুমাত্র ছোট বাবার অপেক্ষায়। তা না হলে সে এই ছেলেকে নিজের জাত চিনিয়ে দিত। তাতে এতে তার এই বাড়িতে কাজ থাকতো বা না থাকতো কিছু যায় আসতো না। নিজের মেয়ের বয়সী মেয়েকে চোখের সামনে এমন অপদস্থ হতে দেখে তার আত্মা জ্বলে যাচ্ছে। অপেক্ষার পালা বদল শেষ করে কালো রঙের গাড়িটি ধুলো উড়িয়ে বাড়ির গ্যারেজে প্রবেশ করে। ভয়ঙ্কর আওয়াজ তুলে আসা গাড়ির শব্দ কানে যেতেই উপস্থিত সবাই বুঝতে পারে সানজিদ এসেছে। অর্পা চৌধুরী চোখের ইশারায় লিজাকে প্রস্তুত হতে বলে আশ্বাস দেয়, সাথে নতুন ড্রামা ক্রিয়েট করারও ইঙ্গিত দেয়।
লিজা মনে মনে গুছিয়ে নেয় কেমন করে কিভাবে কাহিনীটাকে আরও ইন্টারেস্টিং করবে। সাদা ফর্মাল শার্ট, কালো প্যান্ট পরিহিত পুরুষটি স্লিপ গুটাতে গুটাতে প্রবেশ করে বাড়ির ভেতরে। চোখ মুখ দেখে বোঝার উপায় নেই তার ভেতরে আসলে কি চলছে। যথেষ্ট শান্ত এবং স্বাভাবিক। ওয়েলকাম টু মাই ডিয়ার। ইস সরি, এভাবে তোমার কাজ ফেলে ছুটে আসতে হলো, কিন্তু কি করবে বলো? ভালোবেসে যাকে বউ করে ঘরে তুলে এনেছো সে যে বিষধর কালনাগিনী ছিল বুঝবে কি করে? সঞ্জিত লিজার কথায় কোনো প্রতিউত্তর করে না, ডিরেক্ট পদ্মর পানে চায়। মেয়েটার চোখ মুখ জুড়ে কান্নার স্পষ্ট ছায়া, বিবর্ণ মুখে ফুটে উঠেছে অসহায়তার ছাপ। মাথা থেকে পা অবধি একবার পরখ করে নিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছিল? জয়নাল এগিয়ে এসে মুখ খুলতে নিলে সঞ্জিত বাধা দেয়। লিজা, তুমি বলো। লিজা ভাবতেই পারছে না এত অল্পতেই সঞ্জিত তাদেরকে বিশ্বাস করে নেবে। জয়নালকে থামিয়ে তাকে বলার নির্দেশ দেওয়া মানে নিশ্চিত সে বুঝতে পেরেছে ঘটনার মূল বিষয়। নিজের উল্লাসিত মন থামিয়ে লিজা বিদ্রূপ কণ্ঠে বলে, খুব তো বউ নিয়ে বড় বড় কথা বলতে। আজ তোমার বউ তোমার সহ আমারও মান সম্মান ডুবিয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড নোমানকে নিজ রুমে ডেকে অশ্লীলতায় মগ্ন হয়েছে। আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। সঞ্জিত দু পকেটে দুহাত ঢুকিয়ে চোখ বন্ধ করে বলে, আমার বউ তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে নোংরামি করেছে, এটা তুমি দেখেছো? লিজা অকপটে জবাব দেয়, নিজের চোখে দেখেছি। সঞ্জিত মাথা ঘুরিয়ে লিজার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে বলে, তাহলে তো উচিত ছিল ফোন কলটা তোমার করা। জয়নাল চাচা কেন আমাকে কল করলেন? ফ্রেন্ডটা কি জয়নাল চাচার নাকি তোমার? লিজা সঞ্জিতের এখন প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে যায়, জবাব খুঁজে পায় না সঙ্গে সঙ্গে। এত কিছু তো ভেবে করা হয়নি। রায়হান চৌধুরী এমন জোরাজোরি দেখে বিরক্ত হয়ে বলেন, এসব থামাও সঞ্জিত, তোমার বউ যে অন্যায় করেছে এটা মানতে শিখো। সঞ্জিত ঠোঁটের ওপর ঠোঁট চেপে কিঞ্চিত ভেবে বলে, ওকে, আমারও সময় নেই হাতে বেশি। আচ্ছা, আমার বউই যেহেতু অন্যায় করেছে তার হয়ে ভুলটা শোধরাতে তো আমাকেই করতে হবে। এক কাজ করো, পদ্ম উপর গিয়ে তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও। ঠান্ডা শীতল নির্দেশে মাখা কণ্ঠে পদ্ম চোখ তুলে স্বামীর পানে চায়। বুঝতে পারছে না লোকটা কি চাইছে। পদ্মর মনে হঠাৎ আতঙ্ক জড়িয়ে আসে। আচ্ছা, মানুষটা তাকে অবিশ্বাস করছে না তো? সে কি বুঝতে পারছে পদ্মার ভেতরে বয়ে চলা ঝড়, নাকি বাকি সবার মতো? রাহনুমা চৌধুরী মিনতিকে দিয়ে পদ্মকে উপরে পাঠিয়ে দিতে নিলে সঞ্জিত বজ্র কণ্ঠে বলে, ওকে একাই ছেড়ে দাও, তাতে মনি ও নিজেই পারবে যেতে। ফলে মিনতি আর পা বাড়ায় না। পদ্ম ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। ফিরে তাকায় না একটা বারও। পেছনে ফিরে তাকালে হয়তো বুঝতে পারত কেউ তাকে ঈগল চক্ষুতে পরখ করে নিয়েছে পুরোটা। রায়হান সাহেব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেন, তুমি কি করতে চাইছো? সঞ্জিত মৃদু হেসে বলে, চাইছি তো অনেক কিছুই, দেখি কতটুকু পারি। লিজা, নোমান বা অর্পা চৌধুরী কেউ সঞ্জিতের কথা ধরতে পারে না। তারা ভেবে রেখেছিল এরকম সিচুয়েশন, কিন্তু এখন কেমন জানি সব উল্টো হচ্ছে। সঞ্জিত নোমানের কাছে গিয়ে টান টান হয়ে পকেট থেকে এক হাত বের করে কাঁধে রাখে। নোমান এক পলক কাঁধে রাখা হাতের পানে চেয়ে সঞ্জিতের চোখে চোখ রাখে, কিন্তু কয়েক সেকেন্ডের বেশি সেই চোখ আর টিকতে পারে না, নামিয়ে নেয় তৎক্ষণাৎ। সরি ফর এভরিথিং ব্রো। সঞ্জিতের শীতল কণ্ঠস্বরে নোমান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, চোখ দিয়ে বোঝায় ইটস ওকে, জাস্ট আ মিস্টেক। তোমার হাতে দেখছি নখের আঁচড়ে বেশ খানিকটা চামড়া উঠে, ইনফেকশন হয়ে যেতে পারে। ইউ নিড টু প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। লেটস গো, আমি তোমাকে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিচ্ছি। নোমান উজবুকের ন্যায় লিজার দিকে তাকাতে লিজা বলে ওঠে, তার আগে বলো তুমি তোমার ওয়াইফকে এই অন্যায় কি ট্রিটমেন্ট দিচ্ছ? সঞ্জিত সরাসরি উত্তর দেয়, অবশ্যই আমার ওয়াইফকে এর জন্য শাস্তি পেতে হবে, অন্যায় সবার কাছে সমান। লিজা বাঁকা হেসে বলে, দ্যাটস গুড, এই জন্যই তোমাকে এত পছন্দ করি আমি সঞ্জিত। সঞ্জিত নোমানকে নিয়ে যেতে উদ্যত হলে রায়হান চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেন, ওর ট্রিটমেন্টের জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার বিষয়টা হ্যান্ডেল করো। সঞ্জিতের হাবভাবে লিজা ও অর্পা চৌধুরী সহ সবাই বুঝতে পারছে সবকিছু স্বাভাবিকভাবে বিশ্বাস করে নিয়েছে সে। নিজেদের মিথ্যে অভিনয়টা যে এতটা সত্যতা হয়ে উঠবে তা ভাবতেই লিজা খুশিতে মেতে উঠছে। এভাবেই ধীরে ধীরে সঞ্জিত আর পদ্মর সম্পর্কে চির ধরাবে সে। লিজা হাসি মুখে জিজ্ঞেস করে, নোমান যাবে তুমি সঞ্জিতের সাথে? নোমান পরিস্থিতি অনুকূলে দেখে ডোন্ট কেয়ার মুডে বলে, যাওয়া যেতেই পারে। সঞ্জিত জয়নালকে চোখের ইশারায় পদ্মকে নিয়ে আসতে বলে, নোমানকে নিয়ে বের হয়ে যায়। আর যাই হোক, রায়হান চৌধুরী তার ছেলেকে হাড়ে হাড়ে চেনে। নোমানকে নিয়ে যাওয়ার বিষয়টা সে সহজভাবে নিতে পারছে না। তোমরা ভুল করছো, নোমানকে সঞ্জিতের হাতে একা ছেড়ে দিয়ে তোমরা ভুল করছো।
অর্পা চৌধুরী কপাল কুঁচকে স্বামীর কথায় প্রতিবাদ করেন। তুমি এই ছোটখাটো বিষয়ে এত সিরিয়াস হচ্ছ কেন রায়হান? লিজা অর্পা চৌধুরীর কাছে গিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, ছোটখাটো একটা পার্টি করাই চলে। দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু। রায়হান চৌধুরী, অর্পা চৌধুরী এবং লিজা মিলে জমজমা ড্রিঙ্কসের আসর জমিয়েছে চৌধুরী বাড়িতে। লিজার প্রথম টার্গেট ফিল আপ, এখন নেক্সট টার্গেট হবে এর চেয়ে ভয়ঙ্কর। দুজনের আমোদে রায়হান চৌধুরী সামিল হলেও মন তার খুঁতখুত করছে। আড্ডা চলাকালীন সময়ে লিজার ফোনটা তীব্র শব্দে বেজে উঠতে ড্রিঙ্কস হাতে ফোন কল রিসিভ করে সে। 30 সেকেন্ড সময়ের ব্যবধানে কয়েক বাক্য শুনতে লিজার হাত থেকে ড্রিঙ্কসের গ্লাসটা সাদা রঙের টাইলসে পড়ে গুড়িয়ে যায়। আচমকা ঘটা ঘটনায় রায়হান চৌধুরী ও অর্পা চৌধুরী চমকে উঠে লিজার কাছে এসে দাঁড়ায়, উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, ইজ সামথিং রং মাই গার্ল? লিজা আতঙ্কিত স্বরে বলে, নোমান আইসিইউতে আছে ভুপিমণি। অর্পা চৌধুরী অবিশ্বাস্য সুরে বলে ওঠে, কি বলছো তুমি? আইসিইউতে? কেন আইসিইউতে কেন থাকবে? ওর তো সেরকম কোনো কিছুই। তার মানে সঞ্জিত? রায়হান চৌধুরী সজোরে কাচের টেবিলে গ্লাস রেখে বলেন, আগেই বলেছিলাম তোমাদের, শুনোনি আমার কথা। ওকে আমি ঠিক এই জন্য ডিফেন্স থেকে সরিয়ে এনেছিলাম ওকে। জানতাম ডিফেন্সে থাকলে আমার ব্যবসার লাটে তুলতে 1 সেকেন্ডও নিত না। ওর নারীর নক্ষত্র আমি খুব ভালো করেই চিনি। অর্পা চৌধুরী লিজা নিরুত্তর হয়ে রায়হান চৌধুরীর পানে চেয়ে থাকে। এখন কেমন লাগছে তোর? কুড়ি জল ভরা চোখে শোকের দিকে চেয়ে হাসি মুখে মাথা নাড়ায়, দুর্বল কণ্ঠে বলে, একটু ভালো। তোকে তো একবারে বড় বাড়ির গিন্নিমার মতো লাগছে রে পদ্ম। কুড়ির কথায় পদ্ম আলতো হাসে, মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে দিতে বলে, যখন নবগ্রাম ছেড়ে আসছিলাম তোর দেখা না পেয়ে আড়ি নিয়েছিলাম আমি তোর সাথে, জানিস। ভেবেছিলাম কঠিন সাজা তোকে দিয়ে তবেই মিল নিব, কিন্তু আমার আগে কিছু জানোয়ার যে তোকে এত বড় সাজা দিয়ে দেবে আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। কুড়ি কোনো কথা বলতে পারে না। সেদিনকার রাত আজ ও মনে হলে গা কাঁপিয়ে জ্বর আসে। ভুলতে পারে না তার চরিত্রে দাগ লাগার কথা। আমায় বুঝি এখন খুব বাজে দেখতে লাগছে রে পদ্ম? পদ্ম কান্না ভেজা চোখ উপরে তুলে কুড়ির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে, আমাগো চারজনের চোখ চারজনের প্রতি সব সময় সুন্দর, যে চোখে কখনো বাজে কুৎসিত অসুন্দর ধরা পড়ে না। কুড়ি নিস্তেজ হেসে বলে, আমার ডান গালে মনে হয় কিছুই নাই, এত পাতলা লাগে, জলে কষ্ট হয় খুব। ওরা আমার শরীর নষ্ট কইরা দিছে পদ্ম। পদ্মর চোখে পানিতে ভারী হয়ে ওঠে, তাকাতে পারে না। দু চোখ মিলে সখীর দিকে, এক হাত খামচে ধরে বিছানার সাদা চাদর। এই কষ্ট এই জ্বালার সম্মুখীন সে আজ নিজেও হতে পারত। পরম সৃষ্টিকর্তা তাকে নিজ হাতে বাঁচিয়েছেন, কিন্তু যতবার সে কুড়ির পানে চায় ততবার নিজেকে অপরাধী মনে হতে থাকে। শুধুমাত্র তার জন্য একটা নিরপরাধ মেয়েকে এভাবে মূল্য চুকাতে হলো। সেলিমের কালো থাপায় নিজের সত্তা হারিয়ে ফেলা মেয়েটার কোনো দোষ ছিল না যে। আমি তোর কাছে কিভাবে ক্ষমা চাইবো আমি জানি না। আমার জন্য তোকে। কুড়ি পদ্মার কথা শেষ করতে দেয় না, মৃদু হেসে বলে, বারে ক্ষমা চাওয়ার জন্য তুই আমার সখী হয়েছিস? ছোটবেলায় খেলতে খেলতে তোর শখের কত জিনিস ভেঙে ফেলেছি। মনে আছে কাকাবাবু তোকে একবার হাট থেকে মাটির পুতুল এনে দিয়েছিল? তুই পুতুল পেয়ে সে কি খুশি, কিন্তু একদিন না যেতেই তোর শখের পুতুলটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি তখন কত অপরাধ বোধে ভুগছিলাম। তোরে কাছে থেকে ক্ষমা চাওয়ার আগেই তুই বলেছিলি, সখিতে সখিতে কিসের এত ক্ষমা চাওয়া চাই? তাহলে আজ কেন আমার বেলায়? পদ্ম অনুতপ্ত স্বরে কুড়ির পানে চেয়ে থাকে। দলের মধ্যে সবচেয়ে সহজ সরল মানুষটি আজ এত কঠিন মুহূর্তে দাঁড়িয়েও কত নির্ভেজাল মুখে কথা বলছে। জীবনে তোর জন্য কিছু করতে পারি না পারি, কিন্তু তোকে যে যাতনা দিয়েছে তাকে সেই যাতনা ফিরিয়ে দিতে আমি পদ্ম পিছুপা হব না। কুড়ি নির্নিমেষ চোখে চেয়ে থাকে পদ্মর দিকে। সে চেনে এই তেজি মেয়েটাকে, যে ছোট থেকে অন্যায়ের প্রতিবাদী, ভয় পায় না কোনো কিছুতে। ম্যাম, আপনাকে সঞ্জিত স্যার ডাকছেন। অভিকের কণ্ঠ পেতেই পদ্ম চোখের পানি মুছে ফেলে, ধীর কণ্ঠে জবাব দেয়, আসছি আমি। পদ্ম কুড়ির মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলে, তুই এখন একটু আরাম কর, অনেক কথা বলে ফেলেছিস। কুড়ি আলতো করে মাথা নাড়িয়ে সায় জানায়। পদ্ম চলে যেতেই অভিক এগিয়ে যায় কুড়ির কাছে, নরম কণ্ঠে শুধায়, এখন কেমন বোধ করছেন? কুড়ি নিজের অবস্থা নিয়ে বেশ ইতস্ততায় ভুগতে থাকে, কোনো মতে উচ্চারণ করে, ভালো। অভিক মৃদু হেসে জিজ্ঞেস করে, অসুবিধা হচ্ছে না তো কোনো?
কুড়ি এবার অভিক নামের লোকটার দিকে পূর্ণ মনোযোগ দেয়। মায়ের থেকে শুনেছে এই লোকটাই তাকে বাঁচিয়ে হাসপাতালে এনেছিল। কৃতজ্ঞতা মিশ্রিত স্বরে বলে, আমি নিজেই আপনাকে অনেক অসুবিধায় ফেলে দিয়েছি, আমার আর অসুবিধা হবে কি? আপনার কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞতা বোধ করছি, অনেক কষ্ট দিলাম। অভিক এগিয়ে এসে বলে, এভাবে বলবেন না ম্যাডাম, মানুষ মানুষের জন্যই। কুড়ি দীর্ঘশ্বাস ফেলে সাদা রঙের দেয়ালটায় তাকিয়ে বলে, আর কিছু মানুষ সর্বনাশের জন্য। পদ্মলতা সোফায় বসে আছে এক মনে। 5 মিনিটের বেশি হয়ে গেল সে এমনভাবে বসে আছে, অথচ তার সামনে বসে থাকা মানুষটি নির্বিকার চিত্তে ফোনে কথা বলে যাচ্ছে তো যাচ্ছেই। সামনে যে একটা মানুষ এতক্ষণ ধরে বসে আছে সেদিকে কোনো হেলদেল নেই। ফোনে কথা বলা শেষ করে সঞ্জিত পদ্মলতার দিকে মনোযোগ দিতেই পদ্ম বলে ওঠে, আপনি কি আমাকে বিশ্বাস করেছেন? সঞ্জিত পদ্মর দিকে এক নজরে চেয়ে আলতো করে চোখ বুজে আবার খুলে নেয়, শীতল কণ্ঠে বলে, তুমি কি চাও তোমার প্রতি আমার বিশ্বাসের প্রমাণ দিতে এত মানুষের ভিড়ে চুমু খাই? যদি চাও আমার কোনো আপত্তি নাই। সোজা কথার বাঁকা উত্তর পেয়ে পদ্ম ভ্রু কুঁচকে তাকায়। সঞ্জিত পদ্মর চাহনিতে চেয়ে বলে, বুঝেছি, আপত্তি নেই তোমার। আচ্ছা, আসছি। পদ্ম তড়াক করে সোফা ছেড়ে বলে ওঠে, একদম না, মাথা খারাপ হয়ে গেছে আপনার। সঞ্জিত হাসতে হাসতে চোখে সানগ্লাস এঁটে নেয়। ওকে চলো, তোমাকে এখন তোমার বাড়িতে রেখে আসি। পদ্ম অবাক হওয়ার আগেই চোখে পড়ে সঞ্জিতের 2 হাতের তারুজোড়া লাল হয়ে আছে, সাথে হাতের উপরিভাগটাও কিছুটা রক্তাক্ত। আপনার হাতে কি হয়েছে দেখি? সঞ্জিত সাথে সাথে 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। সেরকম কিছু না, জাস্ট একটু কেটেছে। পদ্ম সন্দেহ চোখে তাকিয়ে বলে, আমাকে দেখালে ক্ষতি কি? আর মোটেও ওটা কাটার দাগ নয়। সঞ্জিত বউয়ের হাত থেকে নিস্তার পেতে কি বলবে ভেবে পায় না, অতঃপর কণ্ঠটা কিছুটা গম্ভীরতা টেনে বলে, প্রত্যেক রাতে ঘুমের ঘুরে তুমি আমার পিঠে নখ দিয়ে যে আঁচড় কাটো, তার কাছে তো এটা কিছু না। তুমি যে আমাকে শত্রু মনে করো আর এভাবে আমাকে অত্যাচার করো সেটা তো আমি বুঝি। এত মারামারি যে করো আমার সাথে কেন করো বলো তো? দয়া করে সময় নষ্ট করো না, যেতে হবে। পদ্ম এই লোকটার সাথে কথায় কিছুতেই পেরে ওঠে না, উল্টো লজ্জাজনক যুক্তি দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। কিন্তু হঠাৎ বাড়িতে? সঞ্জিত পদ্মের 2 কাঁধ জড়িয়ে ধরে বলে, ওখানে তোমার দরকার পড়বে এখন। মা, আমি আসাতে আপনি কি মন খারাপ করে আসছেন? পদ্মলতার এহেন কথায় নূরজাহান বেগমের মুখ ফ্যাকাশে হয়ে যায়। নিজের অসহায়ত্ব বেদনা লুকিয়ে হাসি মুখে বলেন, ছি, এমনটা কি কোনো মায়ে করতে পারে? সন্তান ঘরে ফিরলে মায়ে গো আরো কলিজায় পানি আসে। আজ কতদিন পরে তোরে দেখতেছি, আমার মন খারাপ হইব তুই ভাবলে কেমন কইরা পদ্ম? পদ্ম নূরজাহান বেগমের হাত ধরে নরম কণ্ঠে শুধায়, সত্যি কইরা কন মা, বাড়িতে সব ঠিকঠাক আছে? নূরজাহান বেগম মেয়ের জেরাতে কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নেন। বাড়িতে আসার পর আমারে চারুরে লালিরে দেখা কি মনে হইতেছে? আমাগো কোনো অসুবিধা হইছে? ঠিকঠাক আছি জন্যই তো তোর সামনে দাঁড়াইয়া আছি। পদ্ম মায়ের কথায় কিছু আঁচ করতে না পারলে মা যে তার হাসির আড়ালে কিছু লুকিয়ে রেখেছেন তা স্পষ্ট বুঝতে পারছে। হ্যাঁ রে পদ্ম, জামাই আইলো না তোরে একা একা এমনে? পদ্ম মায়ের কোলে মাথা রেখে মৃদু স্বরে বলে, তোমার জামাই 2 দিন বাদে আসবো কইছে। এখন কুড়ির চিকিৎসার সাথে তার হাসপাতালের কাজ সব মিলাইয়া ব্যস্ত হইয়া পড়ছে। আমারে একদম কিভাবে পৌঁছাইয়া দিছিল, আসতে কোনো সমস্যা হয় নাই। তুমি ভাইবো না। ঝিঝি পোকা ডাকা রাতে বারান্দায় বসে মা মেয়ের সংসার জীবনের গল্প নিয়ে ভীষণ মত্ত। বড় আম গাছটার আড়ালে ওঠা চাঁদটা যেন নিজের আলোকরশ্মি মেলে পাহারা দিচ্ছে তাদেরকে। 2 দিন সংসার করেই পদ্মর ঝুলিতে জমেছে কত শত কথা। নূরজাহান বেগম আত্মা ভরে শুনছে মেয়ের প্রতিটি কথা। মনে তার ভারী পাথরখানা যেন গলে শীতল হয়ে যাচ্ছে। আল্লাহ তার মেয়েকে সুখী করেছেন, ভালো ঘর ভালো বর দুটোই মিলিয়ে দিয়েছেন কপাল রেখায়। বারে পদ্ম, সব গল্প কি তুই আর মাই করবি? আমি বাদ পড়লাম তবে। চারুর অভিমান মিশ্রিত সুরে কথা শুনে পদ্ম হেসে বলে, এই কয়দিনে আমাগো চারু কত বড় হইয়া গেছে তাই না মা? ক্যাডাই কইব এই মাইয়া আগে এত চুপচাপ ছিল। চারু ভ্রু বাঁকিয়ে কোমরে হাত রেখে সাথে সাথে বলে ওঠে, এবারে করতে এখন আমি, আমার কি আর চুপ করে থাকুন যায়? আমারে না হয় বড় বড় লাগছে, কিন্তু তোরে তো একদম খাঁটি বউ লাগতেছে, যেন মনে হচ্ছে কতকাল সংসার করে এসেছিস। 2 বোনের অনেকদিন পরে মিলন হওয়ার খুনসুটিতে মেতে ওঠে। দুজনের কাছেই যেন মনে হচ্ছে কত শত বছর পরে তাদের দেখা হলো। লতা পাতায় জড়িয়ে থাকতো যে বোন, তাকে ছেড়ে পদ্মকে যেতে হয়েছে কোনো অচেনা শহরে। নে হয়েছে, এবার অনেক রাত হলো, যা ঘুমিয়ে পড়।
যা গল্প করার কাল সকালে আবার করবি। জানো মা, শহরে আমাগো গ্রামের রাতের মতো গভীর রাত হয় না। সারা রাতেই দিনের আলোর মতো লাগে। মানুষজন, গাড়ির শব্দ, কত কি। গ্রামে তো মাঝরাত, আর শহরে হইল গিয়া সন্ধ্যা রাত। চারু অবাক স্বরে বলে, তুই বুঝি তাইলে শহুরে কায়দায় রাত জাগা শিখে গেছিস? পদ্ম আলতো হেসে জবাব দেয়,